আসসালামু আলাইকুম। সিলেটে একটা কথা আছে, জানিয়া রাখা বালা। আমরা আজকে নতুন একটা প্রোগ্রাম চালু করছি। প্রোগ্রামের নাম হইল জানিয়া রাখা বালা। কিতা আজকে আমরা জানতাম সরপঞ্চ। আপনারা জানেন কিন্তু প্রত্যেকের এলাকাত কিন্তু একটা দুটা বাড়ি আছে সরপঞ্চ বাড়ি নামে। এই সরপঞ্চ বাড়ি আমরা সবই জানি, সরপঞ্চ বাড়ির মানুষরাও জানি, কিন্তু সরপঞ্চটা কিতা, এই সরপঞ্চ পদ কই থেকে এলো, পদবিটা কিভাবে লাগলো। আমার পাশে আছেন বিশিষ্ট লেখক, কলামিস্ট, গবেষক জনাব মতিয়ার চৌধুরী সাহেব। মতিয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই যে কালের অভিজ্ঞান বইয়ের মধ্যে যে আপনি বিভিন্ন এই সার্কেল পঞ্চায়েতর যে বিষয়গুলো তুলিয়া ধরছেন, এগুলা সারাটা আমরা বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। আজকে আমরা একটু জানতাম চাইব সরপঞ্চ সম্পর্কে। ধন্যবাদ, আপনার সুন্দর প্রশ্ন লাগে। সরপঞ্চ মিনিংটা হইল বর্তমান সময়ে চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হোক আর পৌরসভার চেয়ারম্যান হোক। এখন তো আর পৌরসভাতে চেয়ারম্যান নাই, সব মেয়র। এই প্রথাটা শুরু হয়েছিল মুঘল আমলে, পরবর্তীতে এটা শেষ হয়েছে 1958 ইংরেজিতে। পাকিস্তানের সামরিক আইন প্রশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান একটা অডিয়েন্সের মাধ্যমে সার্কেল প্রথা বিলুপ্ত করে ইউনিয়ন কাউন্সিল পদ্ধতি চালু করে। কয়েকটা সার্কেল মিলিয়ে একটা ইউনিয়ন গঠন করা হয়। সরপঞ্চ যে পোস্টটা, সরপঞ্চের পোস্টটা পরবর্তীতে হয়ে যায় চেয়ারম্যান, এবং সরপঞ্চের সাথে যারা থাকতেন সহকারী, এটা সার্কেল বুঝে আবার সহকারী থাকতেন। যে সার্কেলের এরিয়া বড় ছিল সেইখানে 4 থেকে 5 জন, মিনিমাম 3 জন। এদের মেয়াদ ছিল 3 বছর, এবং নির্বাচনের বিধান ছিল উপজেলা বা থানার থেকে একজন সরকারি অফিসার আসতেন, আইসা এরিয়া করতেন যে কারা নির্বাচিত হবেন সরপঞ্চ বা তার সহকারী। সরাসরি হাত তোলার মাধ্যমে এই ইলেকশনটা হতো। মেয়াদ থাকতো 3 বছর, এবং সরপঞ্চরা কাজ করতেন এই স্থানীয় সরকারের কাজ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আর নির্দেশে। এই যে সরপঞ্চরা নিয়োগ হইতা না বুথের মাধ্যমে? সরাসরি হাত তোলার মাধ্যমে বুট হইতো, সরাসরি বুট, ব্যালট না, হাত তোলার মাধ্যমে। এটা মুঘল আমল থেকে এইভাবে শুরু করছে এবং শেষ হয়েছে 1958 ইংরেজিতে। এই সরপঞ্চ প্রথাটা কি তা ব্রিটিশ সরকারের? মোগলরা করছে, পরবর্তীতে ব্রিটিশরা এটা ক্যারি করছে। ব্রিটিশরা কিন্তু এটার কিছু আইন কানুন ইত্যাদির সংযোজন করছে। এবং এই বইয়ে দেখবা একটা জিনিস আছে, এখানে লেখা আছে 1870 সালের বঙ্গ 6 আইনের 3 ধারা মতে এটা দায়িত্ব দেওয়া হয়তো 3 বছর, এবং সরপঞ্চের দায়িত্ব ছিল লোকাল উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা। আমি জানতাম স্যারাম, তাহলে এই সরপঞ্চ প্রথাটা মূলত মুঘল আমল থেকে এটা শুরু হয়েছে, পাশাপাশি ব্রিটিশের পরবর্তীতে এনে কিছু সংস্কার আনছে। সংস্কার তাহলে হে আমলও কোনো বুটাবুটি হইতো না, যেগুলো হইতো বুট হাত তোলার মাধ্যমে হইতো। এবং আজকে যেখানে আমরা একটা পৌরসভা, সিটি কর্পোরেশন বা ইউনিয়নও যে মেম্বাররা বা কাউন্সিলররা যারা পাই, তখন এই যে সরপঞ্চরার সাথে এরকম কোনো মেম্বার পজিশনের কয়জন রাখা হইতো একটা এরিয়া? একজন সরপঞ্চ। সব সার্কেলের এরিয়া সমান ছিল না, কোনো সার্কেলের এরিয়া বড়, কোনোটা ছোটো। কয়েকটা গ্রাম নিয়ে একটা সার্কেল। যে সার্কেলগুলোরে বর্তমানে হওয়া হয় ইউনিয়ন কাউন্সিলের ওয়ার্ড, যেটা আমরা ধরি এই ধরনের। একটা সার্কেলে যদি সার্কেল বড় হয় তো এই সার্কেলে 4 থেকে 5 জন থাকতেন, আর ছোটো হইলে 3 জন আর একজন সরপঞ্চ থাকতেন। সরপঞ্চরা আবার আরেকটা কাজ করতেন, তাদের সরপঞ্চরা চৌকিদার নিয়োগ দিতেন, যেটা আমরা এখন দফাদার বা গ্রাম পুলিশ যেটা পাই, ওটা এটা সরপঞ্চরা নিয়োগ দিতেন। এবং সরপঞ্চের উপরে আরেকটা দায়িত্ব ছিল লোকাল সালিশ বিচার নিষ্পত্তি, এবং সরপঞ্চরা কোনো সালিশের জন্য স্থানীয় 4-5 জন ব্যক্তিদের নিয়োজিত করতে পারতেন তাদের। মানে আজকে জেলা ইউনিয়নগুলোতে একটা লোকাল কোর্ট বয়, এটা সরপঞ্চরা এই পাওয়ারটা প্রশাসনিকভাবে পাওয়ারটা আছে, প্রশাসনিকভাবেই ছিল এটা, যেটা দিতেন এইটাই চূড়ান্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন এই যেভাবে মানে প্রজেক্ট স্থানীয় ইউনিয়ন উন্নয়ন বা স্থানীয় সরকার উন্নয়নের অনেক ধরনের, ওই সময় এইভাবে কিটা প্রজেক্ট অনেকটাই আসতো সরপঞ্চদের মাধ্যমে।
তারা এইভাবে বিলে করতেন, যত দুর্যোগ সময় সাহায্য আসতো। আমি একটা জিনিস জানতাম সেরাম, যেমন এখন তো সরকার বা সংসদ এমপি কোটা থেকে আয় বা সিটি কর্পোরেশন মেয়র কোটা থেকে স্থানীয় সরকার থেকে আয়, তখন খুব সময় তো জমিদার প্রথা আছিল, তখন কিন্তু এই সরপঞ্চরা রেখে জমিদাররা রেখে চালাইতানি না? সরপঞ্চরা জমিদার ছাড়াও সাধারণ হইতো, সবাই যে হাত তোলার মাধ্যমে যে বুটাবুটি হইতো, এর মাধ্যমে নির্বাচিত হইতে আজকের যে দায়িত্বটা পালন করতেছেন চেয়ারম্যান মেম্বাররা, এইটাই সরপঞ্চরা পালন করতেন। এবং সরপঞ্চের পোস্টটা হয়েছে চেয়ারম্যান, আর সহকারীর পোস্টটা হয়েছে ইউপি সদস্য বা মেম্বার। আচ্ছা, তখন আমি এটা খেনে জানতাম সেরাম, আমরা কিন্তু অনেক হিস্ট্রিগুলো জানি না, শুধু আপনারা লেখান মুরব্বী যারা তার মুখ থাকি শুনছি, কিন্তু আপনার এই বইয়ের মধ্যে আমি অফিসিয়ালি কোনো লেখা হিসাবে পয়লা পড়তাম পারছি, এর লাগে আমার আগ্রহ জাগের, আর একটু আমি জানতাম। তখনকার সময় তো জমিদাররা এক একটা অঞ্চল পরিচালনা করতা, আর জমিদাররারে ইংরেজরা পরিচালনা করতা। শুধু ইংরেজরা না, এটা একটা ডিফারেন্ট সাবজেক্ট। ওকে, তো আমরা এই সাবজেক্ট নিয়ে অন্য সময় মাসমু। তাইলে আজকে আমরা ভিউয়ার্স সরপঞ্চ সম্পর্কে জানলাম, বা সরপঞ্চ। আমরা প্রত্যেকের এলাকাত কিন্তু একটা দুইটা বাড়ি আছে, সরপঞ্চ বাড়ি হওয়া হয়। তার মানে এটা হলো গিয়া যে যা জানতাম পারলাম যে এখনকার সময় জেলা মেয়র, চেয়ারম্যান, এরকম বিষয় আসে নাকি? তা আমি আপনার বইটা একটু আমরা ভিউয়ার্সরা দেখাইলাম। ভিউয়ার্স, এই বইটা এটা হলো গিয়া স্মারক গ্রন্থ কালের অভিজ্ঞান। মানে এই যে বইটা তার কিন্তু রিসেন্টলি পাবলিশড হয়েছে, গত এক সপ্তাহ আগে এটা তাই প্রকাশ করছেন। তো এই বইটার মধ্যে আপনারা অনেক ধরনের ইতিহাস হিস্ট্রিগুলো জানতে পারবা। এক নজরে আপনি একটু ভিউয়ার্সে কইলেও কিতা কিতা বিষয়গুলো এটার মধ্যে আপনি তুলিয়া ধরছেন। এই বইটা আমার লেখার পিছনে আমার বাবা চাচা তিনজনই ছিল সরপঞ্চ। আচ্ছা, তো সরপঞ্চি পদ্ধতিটা আমার জন্মের কিছু আগে শেষ হয়ে যায়। লোকজন বলতে যে তুমি কোন সরপঞ্চের ছেলে। তো এটা নিয়ে আমার লেখালেখির প্রচুর একটা ইচ্ছা হইলো। আমাদের এলাকার একজন এমপি ছিলেন আব্দুল আজিজ চৌধুরী, উনি, আমি সাংবাদিক হিসাবে, উনি বলতেন তুমি এই সাবজেক্টের উপর লিখো, ওই সাবজেক্টের উপর লিখো। বললেন যে তুমি সরপঞ্চি লিখো। আমার মনে হয় 77-78 সালের দিন আমি মনে হলাম সরপঞ্চের তো গ্রেটার সিলেটে কয়েক লক্ষ সরপঞ্চ পাওয়া যাবে। শুরু করবো আমার উপজেলার থেকে। আমার নবীগঞ্জ উপজেলার হেডকোয়ার্টার একটা গ্রাম আছে মুক্তাহার, এই গ্রামে তারা 2 ভাই ছিলেন সরপঞ্চ, সনাতন দীননাথ। তাদের নিয়ে আলোচনা করতে গিয়ে এই গ্রন্থটাই আমার লেখা। এই গ্রন্থের মধ্যে আমি গ্রেটার সিলেটের 120 জন সরপঞ্চ এবং সহকারী সরপঞ্চের সংক্ষিপ্ত বিবরণ আমি তুলে ধরছি এবং যোগাযোগ করছি। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এই বইটার আরও বড় আকারে প্রচার করা। ভিউয়ার্স, তাহলে বৃহত্তর সিলেট বিভাগের 120 জন সরপঞ্চ বা সরপঞ্চ ফ্যামিলির ইতিহাস কিন্তু এই বইয়ের মধ্যে পাওয়া যাইব। বইটা কই পাওয়া যাইব? এই বইটা সিলেট আছে গাঙ্গুর প্রকাশনী, বার করছে, এটা কুদরতুল্লাহ মার্কেটে তাদের অফিস, এখানেই পাওয়া যাবে। গাঙ্গুর প্রকাশনী, পাবলিশার হলেন অসীম সরকার। ওকে, গাঙ্গুর প্রকাশনী, সিলেট। স্মারক গ্রন্থ কালের অভিজ্ঞান। বইটা সংগ্রহে রাখার মতো প্রজন্ম যারা ওয়াইবা, যারা অন্তত বাংলা পড়তে পারবা, এটা থেকে এগুলো জানতে পারবা। আর হয়তো বা এটার ইংলিশ প্রকাশনা এখনও হইছে না, ভবিষ্যতে এই বইয়েরও ইংলিশও প্রকাশনা হইব। বইটা খুব গুরুত্বপূর্ণ। আজকের আমরা এই অনুষ্ঠানটা আপনারা যদি ভালো লাগে, আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট দিবা, শেয়ার দিবা।